কাজিনের বিয়েতে যেতে চাচ্ছ? আরিশ কিছুটা গাম্ভীর্যের সঙ্গে জিজ্ঞেস করল। ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে। আরিশ বিছানায় বসে আছে। মাত্র রাতের খাবার খেয়ে রুমে ফিরল দুজন। আপনি যদি অনুমতি দেন তাহলে যাব, কণ্ঠ খাদে নামিয়ে বলল ওরা। আরিশ হাত বাড়ালো। ওরার ডান হাতটা ধরে আলতো করে টেনে নিজের পাশে বসালো তাকে। ওরা কিঞ্চিত অবাক হলো তাতে। ভদ্রলোক কোলে না বসিয়ে পাশে কেন বসালেন আজ? তবে কি রেগে গেলেন? ঠিক আছে, অনুমতি দিলাম, কবে যাবে? আরিশের মতিগতি বুঝতে পারছে না ওরা। এত সহজে সে কিভাবে রাজি হলো? ওরার কাছে সবটা স্বপ্নের মতো লাগলো। আগামীকাল বিকেলে আপনার কোনো অসুবিধা হবে না তো? ভুরু কুঁচকে ফেলল আরিশ। শুধালো, আমার কিসের অসুবিধা? আমি তো অন্যের কোম্পানিতে চাকরি করি না ডার্লিং, কোম্পানি আমার। এজন্য আঙ্কেল সেদিন ছুটি নিলেন, তাই না? বুঝলাম। কাল যাবে? আজ বললে তাড়াহুড়ো করে সকালবেলা শপিং করতে হবে। আমার কিছু লাগবে না, অনেক জামা কাপড় তো পরাই হয়নি। আরিশ ওরার গাল টেনে দিয়ে বলল, সেগুলো থাক, নতুন কিনবে। তাছাড়া নতুন দম্পতির জন্য তো উপহার কিনতে হবে। তাও কথা। আরিশ কথার ফাঁকে ফাঁকে ফোনের স্ক্রিনে তাকাচ্ছে কেবল। বিষয়টা ওর নজর এড়ায়নি। ফোনে কি এমন আছে যার জন্য বউয়ের দিকে মন নেই? অভিমান হলো হামিংবার্ডের। তার রাগী ভূতকে কখনো এমনভাবে অন্যমনস্ক হতে দেখেনি সে। আজ যদি ওরা এরকম অন্যমনস্ক থাকতো তাহলে তো দক্ষ যোগ্য বেঁধে যেত। মুখ গোমড়া করে মাথা নিচু করে ফেলল সে। আরিশ কাউকে কল করে কথা বলল কিছুক্ষণ। ওরা সব কিছু মনোযোগ দিয়ে শুনে যা বুঝল, বিদেশি কোম্পানির সাথে বড় ডিলের জন্য আগামীকাল মিটিং ছিল। কিন্তু এখন যেহেতু ওরা গ্রামের বাড়িতে যেতে চেয়েছে, সেজন্য আরিশ ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করছে। বেচারা আরিশ বউয়ের হঠাৎ বিয়ে খেতে যাওয়ার জন্য বেশ বিপাকে পড়েছে। ওরা নিজের ভুল বুঝতে পেরে মনে মনে নিজেকে তিরস্কার করল। কি হয়েছে পাখি, কি ভাবছ? কোনো সমস্যা? ওরা কোনো উত্তর দিল না। নিজে থেকে আরিশের কোলে চড়ে বসল। দু হাতে গলা জড়িয়ে দৃষ্টি নত করে বলল, আমাকে আজ কোলে তুলে বসালেন না কেন রাগীভূত? আরিশ যেন আকাশ থেকে পড়ল। তার স্ত্রী নিজে থেকে কোলে বসেছে আজ এবং অভিযোগ তুলেছে। বিষয় নিয়ে তাকে আছে সে। ওরা চুপ করে আছে। ওরা, জি। তুমি কি আমাকে পুরোপুরি ভালোবেসে ফেলেছ? আরিশের প্রশ্ন বুঝতে পারল না সে। মাথা উঁচু করে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, আমি কি আপনাকে ভালোবাসি না? পুরোপুরি ভালোবেসে ফেলেছি মানে কি? আরিশ ওরা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, ভালোবাসো না সেটা বলিনি। তুমি আমাকে ভালোবাসলেও কখনো পুরোপুরি মেনে নিতে পারোনি। তোমার অবচেতন মন আমার পূর্বের আচরণগুলো ভুলতে পারে না। এজন্য মাঝে মধ্যে তুমি আমার ওপর বিরক্ত হও। তুমি না বললেও আমি বুঝতে পারি। ওরা ঠিক কি বলবে বুঝতে পারছে না। আরিশের কথা হয়তো ঠিক, কিন্তু এতে ওরার কি দোষ? একটা পরিবারকে বাধ্য করে তাদের মেয়েকে বিয়ে করেছিল আরিশ। তারপর দিনের পর দিন অস্বাভাবিক আচরণ করেছে সে। নিজের ইচ্ছে চাপিয়ে দিয়েছে ওরার ওপর। আজ অবধি ওরার কোনো স্বাধীনতা নেই এখানে। ভালোবেসে বশ্যতা স্বীকার করা আর জোর করে বশ মানানোর মধ্যে পার্থক্য অনেক। হেই হামিংবার্ড, ওরার ভাবনার ছেদ ঘটল আরিশের ডাকে। আমি আপনাকে ভালোবাসি, পুরোপুরি ভালোবাসি। এর বাইরে কোনো সত্যি নেই আরিশ। মুচকি হাসল আরিশ। এতটুকুই যথেষ্ট আমার জন্য। বিকেলে কি যেন বলেছিলাম? বিকেলের ফোনালাপের কথা মনে পড়তেই লজ্জায় নুয়ে গেল ওরা। জানি না। আমি জানি ডার্লিং। আরিশ ওরাকে আস্তে করে বিছানায় শুয়ে দিল। তারপর কোনো শব্দ না করে পাশে শুয়ে পড়ল। একটা নিঃশব্দ মুহূর্ত কাটল। ঘর জুড়ে ছড়িয়ে পড়ল নিঃশ্বাসের ওঠানামা, গায়ে লাগা উষ্ণতা, অজানা উত্তেজনার হালকা স্রোত। আরিশ ধীরে ধীরে ওরার দিকে ঘুরে তাকালো।
তার চোখে ছিল এক ধরনের না বলা আকুলতা। সব ক্ষেত্রে নিজেকে সামলাতে পারলেও তোমায় ছুতে গেলে আমি কেমন যেন হয়ে যাই পাখি। তুমি কি? অরা চুপ করে শুনছিল, তবে তার কথা শেষ করতে না দিয়ে ঠোঁটে আঙুল চেপে ধরে বলল, অরা, আপনার সব কিছুতে অভ্যস্ত হয়ে গেছে আমি। ভালোবাসি আপনাকে, আপনি যেমন তেমনভাবেই। আপনি আমার আরিশ। আই লাভ ইউ টু হামিংবার্ড। আরিশের হৃদয়ে যেন ভালো লাগার ঢেউ বইতে লাগলো। সে আর দেরি করল না, তার ঠোঁট ছুঁলো অরার গাল, তারপর কান, ঘাড়, ধীরে ধীরে নামছিল নিচে। প্রতিটি চুমুতে ছিল নিঃশব্দে বলা ভালোবাসা আর মিশে থাকা আগুন। অরার দেহ ঠান্ডা ছিল, কিন্তু আরিশের স্পর্শে যেন আগুন ধরে গেল ত্বকে। সে কেঁপে উঠল, হাত দিয়ে চেপে ধরল আরিশের কাঁধ। ঠোঁটের কোণে নরম শ্বাস পড়ে, আর আরিশ তার শরীর জুড়ে ছড়িয়ে দিল ধীর অথচ তীব্র কামনা। জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়া চাঁদের আলো দুজনের মুখ ছুঁয়ে রইল। শব্দহীনভাবে মিলিয়ে গেল ভয়, অভিমান। পরের দিন সকালে অরা রোকসানাকে ফোন করে সবটা জানালো। ভীষণ খুশি হলেন রোকসানা, সুলাইমান, নয়নাও খুশি আরিশের আচরণে। মায়ের সাথে কথা বলা শেষে আরিশের সাথে শপিং করার জন্য বেরোলো অরা। তবে মনে মনে ভয় ছিল, হয়তো গতবারের মতো আজও শপিং না করে বাসায় ফিরে আসবে আরিশ। তবে তেমন কিছু ঘটল না আজ, কারণ আরিশ শপিং মলে ঢোকার আগে অরাকে ওড়না দিয়ে ভালো করে মুখ ঢেকে নিতে বলেছিল। ফলশ্রুতিতে ওরাও তাই করেছিল। প্রায় 2 ঘন্টার শপিং শেষ করে দুজনে বাড়ি ফিরছে এখন। আইসক্রিম খাবে? হামিংবার্ড। পাশাপাশি বসে আছে দুজন, গাড়ি চলছে। আইসক্রিমের কথা শুনতেই সেই প্রথমবারের কথা মনে পড়ে গেল অরার। সেবার আইসক্রিমের বাহানা দিয়ে পালিয়ে গিয়েছিল সে। হ্যাঁ, খাবো। আরিশ একটু সামনে গিয়ে গাড়ি দাঁড় করালো। কোন ফ্লেভারের আইসক্রিম? আরিশের ঠোঁটের কোণে হাসি, তবে অরার মনে হচ্ছে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে সে। ব্যাপারটা বোধগম্য হতেই লজ্জায় অন্যদিকে তাকে বলল, ভ্যানিলা, চকলেট? আর না, আর কিছু না। ওকে বসো, আমি গিয়ে নিয়ে আসছি। আরিশ গাড়ি থেকে নেমে জানালা দিয়ে উকি দিয়ে বলল, আগের মারের মতো পালিয়ে গেলে কিন্তু আর খুঁজতে যাব না। ওরা শব্দ করে হেসে উঠল। আরিশ আবার খুঁজতে যাবে না তাকে? হাস্যকর কথা। পালানোর আর দরকার নেই জনাব। এই পাখিটা চিরকালের জন্য আপনার হৃদয়ের খাঁচায় বন্দী হয়ে গেছে। তাই? আরিশ জানালা দিয়ে মাথা ঢুকিয়ে হঠাৎ করে অরার গালে ঠোঁট ছুঁয়ে দিল। অরার ভেতরে যেন ঝড় বয়ে গেল। মুখটা গরম হয়ে উঠল এক নিমিষে। আরিশ হেসে দিল, তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। ভ্যানিলা, চকলেট আর আমার মতো হট কিছু আনবো। এই কথা শুনে অরা চমকে তাকালো। অরাকে কিছু বলার সুযোগ না দিয়ে আরিশ হেঁটে চলে গেল পাশের দোকানের দিকে। গাড়ির জানালার কাঁচে অরার মুখ ভেসে উঠেছে। তার চোখে এখনো সে হাসির রেশ, কিন্তু ভিতরে ভিতরে চলছে হৃদয়ের ধুকপুক। এই মানুষটা তার জীবনকে যতভাবে বদলে দিয়েছে, ততটা সে কোনোদিন কাউকে বুঝিয়ে বলতে পারবে না। আরিশ ফিরে এলো হাতে আইসক্রিম নিয়ে, গাড়িতে উঠে বসলো। আমার মতো কিছু হট পেলাম না ডার্লিং। ওরা আমতা আমতা করে বলল, পাবেন কিভাবে? আপনি তো এক পিসি। আরিশ হাসলো, আইসক্রিম এগিয়ে দিল তার দিকে। নাও, আপনিও খান, আমি ভ্যানিলা নিচ্ছি। আরিশ কাপ এগিয়ে দিল। তোমার প্রিয় ভ্যানিলা, তোমার মতোই শান্ত আর ধরা না দেয়া স্বাদ। ওরা হাসলো। আর আপনারটা? চকলেট, একটু বেশি তীব্র, কখনো কখনো তিক্ত, তবে একবার অভ্যেস হয়ে গেলে ছাড়া যায় না। একদম ঠিক বলেছেন। এখন চলুন, গোছগাছ বাকি অনেক। হ্যাঁ, চলো। সকাল থেকে গ্রামের আকাশটায় একটা মিষ্টি আমেজ। হালকা রোদ আর হাওয়ার মাঝে কোথাও যেন বাজছে ঢোলের ক্ষীণ শব্দ। মল্লিক বাড়িতে আজ বিয়ের প্রস্তুতির আনুষ্ঠানিক শুরু। আগামীকাল গায়ে হলুদ, রাতে বিয়ে। চারপাশে খুপড়ি ঘর, কাঁচা রাস্তা আর কাকডাকা ভরে উঠানে চাল ধর শব্দ। সব মিলিয়ে সেই চিরচেনা গ্রামীণ বিয়ের গন্ধ। পুরো বাড়িটা রঙিন কাগজ আর ফুলের সাজে যেন নতুন প্রাণ পেয়েছে। সুলাইমান মল্লিক আর স্ত্রী রোকসানা বেগম
ছোট মেয়ে নয়না আর বড় মেয়ে অরাকে নিয়ে সন্ধ্যা নামার আগ মুহূর্তে চলে এসেছেন গ্রামের বাড়িতে। সঙ্গে এসেছে অরার বর আরিশ। ছোট ভাইয়ের পুরো পরিবারকে পেয়ে আজমাইন মল্লিক যেন হাতে চাঁদ পেয়েছেন। সুলাইমানের মা আঞ্জুম বেগম ছেলেকে জড়িয়ে ধরে অনেক আদর করেছেন, অরাকেও অনেক আদর করেছেন তিনি। সেই নিয়ে নয়না আবার গাল ফুলিয়ে বসেছিল। অরাকে দাদি বেশি ভালোবাসে, তাকে নয়। উর্মি অরাকে পেয়ে খুব খুশি হয়েছে। অনেক বছর পর দুজনের দেখা হয়নি বলে কথা। অন্যদিকে আরিশকে ঘিরে কৌতূহলের শেষ নেই। তাকে দেখতে অনেকে ভিড় জমিয়েছে উঠানের এক পাশে। শহুরে হাল ফ্যাশনের দামি শার্ট, স্যুট, পরিপাটি করে সেট করা চুল, হাতে ঘড়ি, যার দাম শুনে কেউ কেউ ফিসফিস করে বলছে এটা নাকি 1,00,000 টাকার। মাথা খারাপ, ওরা কম যায় না। পরেছে রাউ ডিজাইনের জর্জেট শাড়ি, সঙ্গে হালকা হীরের ঝুমকা, আর তার হাতে চকচকে ঘড়ি, তার পায়ে এমনকি হিল জুতো। চাচি, ফুপু, প্রতিবেশীরা ফিসফিস করে বলছে এই মেয়ে তো বিয়ের পর একদম বদলে গেছে রে। জামাই তো দেখতে রাজপুত্র, আর গা গতরে শহরের ছাপ। এমন জামাই পাইল কেমনে? বুঝলি না, ওরা ধনী পরিবারের, শহরে অনেক সম্পদ। নয়না তখন এসব শুনে হেসে ফেলল। অরার কানে এসব শব্দ গিয়ে পৌঁছায়, কিন্তু সে কিছু বলে না, শুধু একপাশে দাঁড়িয়ে আরিশের চোখে চোখ রাখে। আরিশ তখন চারপাশের উৎসুক মুখগুলোর দিকে না তাকিয়ে নিঃশব্দে বলে ওঠে, গ্রামে এসে তো নিজেকে মহারাজা মনে হচ্ছে পাখি। আপনি কি রাজার থেকে কম কিছু? আরিশ কিছু বলার আগেই উঠানে তখন মেয়েরা গান ধরল, সোনা জামাই আইছে রে গায়ের রং আর জ্যোৎস্নার মতো ধৈরা। ওরা ইশারে বোঝায় গ্রামের বিয়েবাড়ি মানে এমন আনন্দ আর গান।